আপনাকে হাজার হাজার ওয়েবসাইটের পিছনে দৌড়াইতে হবে না, আপনাকে ডেইলি পাবলিকের যে সেন্টিমেন্ট আমরা ওয়েবসাইটগুলোতে দেখতে পারি সেগুলোর পিছনে দৌড়াতে হবে না, আপনাকে প্রত্যেকটা নিউজের জন্য অ্যাটেন্টিভ হয়ে বসে থাকতে হবে না। ইউ জাস্ট সি দ্য ডেলিভারি সাইড অফ দ্য অ্যাসেট। ইউ কাম টু দ্য চার্টস, ইউ সি দ্য ডেলিভারি সাইড অফ দ্য অ্যাসেট। নতুন মেন্টরশিপ প্রোগ্রামের যারা আছেন তাদের জন্য এইটা খুবই খুবই উপকারী হবে, কারণ আপনাদের সাথে আমি ডিটেলসে ফান্ডামেন্টালস নিয়ে কথা বলতেছি। তো আপনারা এখান থেকে শুরু করতে পারেন, এটা দেখবেন, এখান থেকেও নোটস নেবেন। আশা করি আপনাদের সকলেরই কাজে লাগবে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে কথা বলবো অ্যানালাইসিস নিয়ে। ফাইন্যান্সিয়াল মার্কেটসে অ্যানালাইসিসের বিষয়টা যখনই আসে তখন আপনাকে এটাকে দুভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, আর হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস। তো দুটোই গুরুত্বপূর্ণ। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে আপনার পুরো জার্নির বেস, গোড়া, শিকড়। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে জানার আগে আমাদেরকে অবশ্যই ফান্ডামেন্টালস নিয়ে জানতে হবে। সো ফান্ডামেন্টালস, অ্যানালাইসিস মানে হচ্ছে বিশ্লেষণ, চুলচেরা বিশ্লেষণ, নিরপেক্ষ বিশ্লেষণ। আর ফান্ডামেন্টালস মানে হচ্ছে মৌলিক, অথবা আমরা যেটা জানি মৌলবাদ। অর্থাৎ কোনো একটা বিষয়কে তার একদম গোড়া বা মৌলিক যে নিয়ম নীতি বা রুলস অ্যান্ড রেগুলেশনস অথবা ল এর যে বিষয়টা আছে সেই গোড়া থেকে শুরু করাটা হচ্ছে গিয়ে ফান্ডামেন্টালস বা মৌলিক। তো ফান্ডামেন্টালসের একদম গোড়ায় থাকে হচ্ছে হিউম্যান। কেন? কারণ পৃথিবীতে যতদিন মানুষ আছে ঠিক ততদিনই বিজনেস আছে। মানুষ নেই, বিজনেস নেই। তো মানুষ এবং বিজনেস কিভাবে রিলেটেড? যেখানে মানুষ আছে সেখানেই মানুষের চাহিদা আছে, ডিমান্ড, অথবা এটাকে আমরা বলতে পারি প্রয়োজন। এবং আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে প্রবলেমস। অলরেডি ডিমান্ড অথবা নিডের কথা এসেছে, তো এরপরে কি লাগবে আমাদের? সাপ্লাই, দ্য প্রোডাকশন, সাপ্লাই অর প্রোডাকশন, অথবা ওকে এই দুইটাই, সাপ্লাই বা প্রোডাকশন। তো ডিমান্ড না থাকলে একটা প্রোডাক্ট বা একটা সলিউশনের কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। তো যখনই প্রোডাকশন চলে আসে তখনই চলে আসে বিজনেস। যেমন ধরেন একটা নির্দিষ্ট এলাকায় 10 জন বাঙালি মানুষ বসবাস করে। সো অবশ্যই তাদের কিছু কিছু প্রয়োজন থাকবে এবং সেই প্রয়োজন মেটানোর জন্য দে নিডেড সোর্স। যেমন ধরি যে বাঙালি সাধারণত ভাতের উপর নির্ভরশীল। সো ওই এলাকায় ভাতের একটা ডিমান্ড আছে। তো আপনি চালের ব্যাপারেই চিন্তা করলেন যে আমি ওই এলাকায় চাল বিক্রি করব। দেন ইউ বিকাম দ্য সাপ্লায়ার অথবা প্রডিউসার। আপনি তাদেরকে অ্যাপ্রোচ করলেন, তাদেরকে আপনার প্রোডাক্ট দেখালেন যে তোমার এই এই প্রয়োজন আছে বা তোমার এই এই সমস্যা আছে, আমার কাছে এই প্রোডাক্ট আছে বা এই সলিউশন আছে, ইউ ক্যান বাই ইট। ওকে, তো এখন এখানে একটা বিজনেস মডিউল সেট হয়ে গেল। জাস্ট সিম্পল বিজনেস লজিক্স, একদম গোড়ায় যেগুলো থাকে। আপনি যদি একজন অ্যাডাল্ট মানুষ হয়ে থাকেন, আই থিঙ্ক ইউ অলরেডি নো অল অ্যাবাউট দিস। তো এরপরে যখনই এই বিজনেসের মডিউলটা আসে, এরপরে সাথে সাথে চলে আসে পাওয়ার মেকানিক্স। পাওয়ার মেকানিক্স, কারণ পৃথিবী তো একটা ছোট জায়গা না, বা পৃথিবীতে তো শুধু একটা
জায়গা নেই। অনেক, অনেক জায়গা আছে এবং অনেক মানুষ আছে। কারণ আপনি যখনই সেই এলাকায় অ্যাপ্রোচ করবেন, হয়তোবা গিয়ে দেখবেন যে আপনার আগেই কেউ সেম প্রোডাক্টটা নিয়েই বসে আছে, বিজনেস করতেছে। সো দেয়ার উইল বি ক্ল্যাশ বিটুইন ইউ, দেয়ার উইল বি কম্পিটিশন বিটুইন ইউ। অথবা আপনার পরে দেখা যাবে যে অন্য কেউ এসেছে। হুম? আ এটাই পাওয়ার মেকানিক্স। তো পাওয়ার মেকানিজমের বিষয়টা যখন আসে, যখন কম্পিটিশনের বিষয়টা আসে, তখন সবকিছু সমাধান করার পরে, সব নেগোসিয়েশন আসার পরে এটা চলে আসে। সিন্ডিকেট সিস্টেম। কেন? ধরেন আ একটা অলরেডি প্রোভাইডেড সোসাইটিতে আপনি গিয়েছেন আপনার প্রোডাক্ট নিয়ে, যেই প্রোডাক্টটা অলরেডি সেই সোসাইটিতে সেই নির্দিষ্ট স্থানে অ্যাভেলেবল আছে। তো আপনি সেখানে যখন নতুনভাবে আপনারটা সেল করতে যাবেন, মানুষ কেন আপনারটা কিনবে? নিশ্চয়ই আপনি তাদেরকে নতুন কোনো অ্যাডভান্টেজ দিবেন বা দামে কম দিবেন, ভালো জিনিস দিবেন বা অন্য যে কোনো ধরনের সুযোগ সুবিধা হতে পারে। এখন সেই এলাকায় অলরেডি এক্সিস্টিং যে বিজনেসম্যান থাকবে, তার একটা দাবি থাকতেই পারে। তার সেখানে প্রভাব থাকতে পারে এবং তার নেটওয়ার্কিং আপনার থেকে ভালো হবে। সিম্পল বিষয়। তো এর 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 কারণে আপনাদের মধ্যে কি হতে পারে? ক্ল্যাশ হতে পারে, বিশৃঙ্খলা হইতে পারে, মারামারি হইতে পারে। আবার আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে গিয়ে ডিবেট। নেগোসিয়েশন। যে হ্যাঁ, আ অন্য বিজনেসম্যান আপনাকে বলতেছে যে, "হ্যাঁ, তোমার কাছে অলরেডি এই অ্যাডভান্টেজটা আছে যেটা আমি দিতে পারতেছি না। সো লেটস সিট ডাউন অ্যান্ড হ্যাভ এ ডিসকাশন।" সো আফটার দ্যাট ডিসকাশন আপনারা একটা সমঝোতায় আসলেন যে, যেহেতু উই ক্যান ডমিনেট দ্য মার্কেট এই নির্দিষ্ট এলাকাটার মধ্যে, যেহেতু আমরা এই এলাকার মধ্যে, এই নির্দিষ্ট এলাকার মধ্যে মার্কেটটাকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবো। সো আসেন আমরা একটা সমঝোতায় বসি যে কখনো আমরা এই প্রোডাক্টের প্রাইস বা রেট আমাদের দুজনের মধ্যে যে চুক্তি হবে এর বাহিরে গিয়ে আমরা কম বেশ করবো না। অর্থাৎ ধরেন আপনি সেই নির্দিষ্ট ১০ জন বাঙালি মানুষের এলাকায় গিয়েছেন, ওখানে চাল বিক্রেতা চালের ব্যাপারে অলরেডি একজন মজুদ আছে। তিনি আর আপনি মিলে বসলেন। আপনারা চুক্তি করলেন যে হ্যাঁ, মিনিকেট চাল এই মাসে ৳৯৫ কেজিতে আমরা বিক্রি করব। আমি কমে মানুষকে দিব না, যাতে মানুষ সব আমার থেকেই নেয়। হ্যাঁ, আপনিও মানুষকে এর থেকে কম দামে দিবেন না, যাতে মানুষ সব আপনার থেকেই নিয়ে যায়। তো এটা হচ্ছে গিয়ে চুক্তি এবং সিন্ডিকেট সিস্টেম, যার কারণে যতটাই ডিমান্ডের বিষয়টা থাক না কেন, আপনারা যতটুকু সাপ্লাই করতে পারেন বা পারেন না কেন, ইউ আর কন্ট্রোলিং দ্য মার্কেট। ওকে, তাহলে কারেন্সি আমাদের কি কাজে লাগে? কারেন্সি মার্কেটস বা এটা আমাদের কি প্রয়োজনকে মেটানোর কাজে লাগে বা কি প্রবলেমকে সলভ করে? কারেন্সি সিম্পলি এক্সচেঞ্জ সিস্টেম। ওকে, বা বিনিময়। পিছনে লম্বা হিস্টোরি আছে। উই অল নো দ্যাট, যাতে আমাদের বিনিময় প্রথা বা বিনিময় সিস্টেমটা আমরা সহজে ব্যবহার করতে পারি, সেটার জন্য কারেন্সি এসেছে। বস্তু থেকে মেটাল, গোল্ড, সিলভার, আয়রন, মেটাল কয়েন্স, এরপরে রিটেন কন্ট্রাক্টস, পেপার কন্ট্রাক্টস, এরপরে পেপার মানি। ওকে, পেপার মানি পরে এরপরে ডিজিটাল যুগে প্রথম থেকে ডিজিটাল ব্যাংকিং, এখন ক্রিপ্টোকারেন্সি। সো এক্সচেঞ্জ সিস্টেমকে ফ্যাসিলিটেট করার জন্য কারেন্সি। দিস ইজ দ্য প্রবলেম, দিস ইজ দ্য সলিউশন। অ্যান্ড তো মোটা দাগে দুই ভাগে ভাগ করে নেই। একটা হচ্ছে গিয়ে ফরেন এক্সচেঞ্জ বা ফায়াট কারেন্সি এক্সচেঞ্জ, যেটা ওকে সরি, আর আপাতত ক্রিপ্টো
এখন what is the function of forex? ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে ট্রানজ্যাকশন বা এক্সচেঞ্জ, ঠিক আছে? এই ট্রানজ্যাকশন হতে পারে দুইজন ব্যক্তির মধ্যে, দুইটা গোষ্ঠীর মধ্যে, অথবা দুইটা অঞ্চলের মধ্যে, দুইটা বিভাগের মধ্যে, দুইটা দেশের মধ্যে, দুইটা জাতির মধ্যে ট্রানজ্যাকশন। সো আবার এই ট্রানজ্যাকশনের মধ্যে যে কারেন্সি সেটার ভ্যারিয়েশন থাকবে, যেটার জন্য আইডিয়াল বেস হিসেবে আমরা ইউএস ডলারকে আপাতত ধরে থাকি বিকজ অফ জিওপলিটিক্যাল ডমিনেন্স অ্যান্ড পাওয়ারফুল কন্ট্রাক্টস, পলিটিক্যাল কন্ট্রাক্টস, সরি। তো ফাংশনস হচ্ছে ট্রানজ্যাকশনস। এখন হু আর দ্য প্রডিউসার্স অফ কারেন্সি? প্রোডাকশন। প্রোডাকশন হচ্ছে ন্যাশনাল ব্যাংকস। ওকে, সিম্পলি ন্যাশনাল ব্যাংকস যে পেপার মানি আছে এটাকে ডাইরেক্টলি ক্রিয়েট করতে পারে উইদাউট, আপাতত এখন উইদাউট এনি কাইন্ড অফ বেস, কোনো সিস্টেমেটিক ন্যায় নীতি বা কোনো ধরনের মানদণ্ড ছাড়া। এখনকার কথা বলতেছি, শুরুর দিকটা আলাদা ছিল, এখন ডাইরেক্টলি টাকাকে ছাপানো হয়, টাকা ডলার যা যা কিছু বলেন। ওকে, ন্যাশনাল ব্যাংকস। এখন আবার ন্যাশনাল ব্যাংকসের মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পৃথিবীতে বিভিন্ন একের অধিক দেশ আছে। সো যেই দেশগুলো পলিটিক্যালি ডমিনেন্ট, পলিটিক্যালি পাওয়ারফুল, সেই দেশের ন্যাশনাল ব্যাংকসগুলো পাওয়ারফুল। সেই ন্যাশনাল ব্যাংকসগুলো এবং সেই দেশগুলো অন্য যে কম পাওয়ারফুল দেশগুলো আছে সেই দেশের ন্যাশনাল ব্যাংকসগুলোকে বা কারেন্সিগুলোকে ডমিনেট করতে পারে। সেই দেশের কারেন্সিগুলো থেকে বেশি পাওয়ারফুল হয় এবং গ্রোথের দিক থেকে বেশি এগিয়ে থাকে। হ্যাঁ, সো ন্যাশনাল ব্যাংকস, এবং এদের মধ্যে যখন আদান প্রদানটা হয় ন্যাশনাল ব্যাংকস টু ন্যাশনাল ব্যাংকস, উই কল ইট অ্যান ইন্টারব্যাংক ট্রানজ্যাকশন, যেটা আমাদের মেইন ফোকাসিং পয়েন্ট। ওকে, সো প্রবলেম হচ্ছে এক্সচেঞ্জ সিস্টেম, সলিউশন হচ্ছে কারেন্সি, যেটার ফাংশন হচ্ছে ট্রানজ্যাকশন, এবং কারেন্সির প্রোডাকশন দেয় হচ্ছে ন্যাশনাল ব্যাংকস প্রোডাকশন। সরি অ্যাবাউট দ্য স্পেলিং। সো এরপরে আসে ড্রাইভিং ফোর্স। ড্রাইভিং ফোর্স, ড্রাইভিং ফোর্স এবং তার সাথে সাথে আসা হচ্ছে রেগুলেটরি বডি। মৌলিকভাবে ট্রানজ্যাকশন এবং কারেন্সি ট্রানজ্যাকশনের যে ড্রাইভিং ফোর্স, সেটা হচ্ছে গিয়ে মানুষের চাহিদা, মানুষের প্রয়োজন মেটানো। তবে অন দ্য মাল্টিলেয়ার্ড লেভেল কারেন্সি মার্কেটসের ড্রাইভিং ফোর্স হচ্ছে ইন্টারেস্ট। কেন? মানুষ আদান প্রদান ছাড়া কারেন্সিটাকে কিন্তু আরো অনেক কাজে ব্যবহার করে থাকে। তার মধ্যে সবথেকে বড় কারণ হচ্ছে ইন্টারেস্ট। এখন ইন্টারেস্ট কি? ইন্টারেস্টের দুইটা সংজ্ঞা আছে, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। উই নিড দ্য পজিটিভ, পিপল নিড দ্য পজিটিভ। ইন্টারেস্ট হচ্ছে দ্য রিওয়ার্ড ফর সেভিং মানি, দ্য রিওয়ার্ড ফর ডিপোজিটিং মানি। তো সুদ হচ্ছে গিয়ে আপনি একটা ব্যাংকে বা কারো কাছে টাকা জমা রাখলেন, সেটার এগেনস্টে আপনি একটা পার্সেন্টেজ পেলেন। অ্যাপার্ট ফ্রম অল দ্য রিলিজিয়াস রুলস অ্যান্ড রেগুলেশনস, সেখানে বাধা আছে, দ্যাটস আপ টু আস। কিন্তু অ্যানালাইসিস করার জন্য আমাদেরকে, আপনি যেই কারেন্সিকে অ্যানালাইসিস করবেন, অবশ্যই সেই কারেন্সির যে ন্যাশনাল ইন্টারেস্ট রেট আছে সেই চার্টটার দিকে একটু নজর রাখতে হবে, একটু খেয়াল রাখতে হবে। আপনাকে দেখতে হবে সেটা আপস অ্যান্ড ডাউনস, সেটা কোন দিকে যাচ্ছে, কী অবস্থায় আছে। সেটাকে আপনি যখন
লক্ষ্য করবেন, সেটাকে আপনি যখন অ্যানালাইসিস করবেন তখন সেই কারেন্সির যে গতিবিধি সেটাকে আপনি ইজিলি ধরতে পারবেন। ইন্টারেস্ট রেট, you don't have to take interest, but you have to analyze the interest flow of that currency. সিম্পল, ড্রাইভিং ফোর্স হচ্ছে ইন্টারেস্ট। যেই কারেন্সিতে ইন্টারেস্ট বেশি অফার করে ন্যাশনালি ইন্টারন্যাশনালি, মানুষ বেশিরভাগ সময় সেই কারেন্সিতে তার টাকাকে কনভার্ট করে রাখতে আগ্রহী হয়। সো এটা আবার মাল্টিপ্লাই হয়ে কারেন্সিটাকে স্ট্রং করে, কারেন্সির রেটটা আরও বাড়ায়, মানুষ আরও বেশি ইন্টারেস্টেড হয় এবং সেখানে জমা করে। ড্রাইভিং ফোর্স হচ্ছে ইন্টারেস্ট কারেন্সি মার্কেটসের জন্য। এবং আরেকটা জিনিস হচ্ছে রেগুলেটরি বডি। রেগুলেটরি বডিও এক প্রকার ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে, তবে পুরোপুরি না। অর্থাৎ ড্রাইভিং ফোর্স এবং রেগুলেটরি বডি এটা একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। রেগুলেটরি কারেন্সি মার্কেটসের জন্য হচ্ছে আপনার ন্যাশনাল গভর্নমেন্ট, ইউএসের জন্য ফেডারাল রিজার্ভস। তো গভর্নমেন্ট জনগণের ম্যান্ডেট প্রাপ্ত যেই লিডারশিপ সেটার একটা একচ্ছত্র আধিপত্য থাকে সেই দেশের কারেন্সি মার্কেটসের উপর, এবং জিওপলিটিক্যালি দ্য হায়ার র্যাঙ্কিং, দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রিজ। সো গভর্নমেন্ট একটা ভালো কন্ট্রোলে রাখতে পারে কারেন্সি মার্কেটকে, এবং সেই কারেন্সি মার্কেটসের রুলস অ্যান্ড রেগুলেশনস যা হবে, যেভাবে মানুষ সেটাকে ইউজ করবে বা মিস ইউজ করবে, সেটাকে গভর্নমেন্ট সেট করে দিতে পারে, দেয়। এবং এর সাথে সাথে ফাংশন করা হচ্ছে গিয়ে ওই যে পাওয়ার মেকানিক্স, সিন্ডিকেট সিস্টেম। গভর্নমেন্ট তো একা ফাংশন করতে পারবে না। সেই দেশের যে বড় বড় রাঘব বোয়াল থাকে, মাগুর মাছ থাকে, বা হোয়েলস অ্যান্ড শার্কস থাকে, তাদের সাথে মিলেমিশে পুরো বিষয়টাকে পরিচালনা করতে হয়। So they also can dominate, but under the shadow of the government, not directly as a open face, but as a shadow. But they also are dominant. তারাও একটা একচ্ছত্র নিয়ন্ত্রণ রাখতে পারে। পাওয়ার মেকানিক্স, সিন্ডিকেট সিস্টেম। এখন আমরা এর সাথে সাথে ক্রিপ্টোর একটা বিষয় আসে। সো আমি ক্রিপ্টোটা একটু করে টাচ করি। ক্রিপ্টো এর যে রেগুলেটরি বডি সেটা হচ্ছে গ্রে, অর্থাৎ ধোঁয়াশার মধ্যে থাকে। এর কোনো মা বাপ নাই। নো ওয়ান ইজ রেগুলেটিং ক্রিপ্টো অ্যাজ এ পাবলিক ফেস। তো আচ্ছা, আমি একটু শুরুর দিক থেকে শুরু করি। ক্রিপ্টোর ফাংশন কি? ক্যান ইউ গেস ক্রিপ্টোর ফাংশন কি? ক্রিপ্টোর দুইটা ফাংশন আছে। যেটা মূল ফাংশন হওয়ার কথা সেটা হয়ে গেছে বাই প্রোডাক্ট, আর যেটা বাই প্রোডাক্ট হওয়ার কথা সেটা হয়ে গেছে মূল ফাংশন। ক্রিপ্টোর মূল ফাংশনটাই হচ্ছে হাইড ইয়োর অ্যাসেট ফ্রম দ্য dominant regulatory body. Hide your asset from your government. Okay. So যারা বিগ ফান্ডস আছে, বড় বড় কোম্পানির মালিক বা ক্যাপিটাল হোল্ডার, তারা ক্রিপ্টোকে ইউজ করে অ্যাজ এ অ্যাসেট হাইডিং মেকানিজম। ঠিক আছে, তারা তাদের সম্পদকে সেফলি স্টোর করার জন্য কোনো রকমের জবাবদিহি ছাড়া they use a crypto. It is the main function of crypto. Okay. তো আমরা যে ক্রিপ্টোকে ট্রানজ্যাকশন ভ্যালুর জন্য ইউজ করি, অ্যাজ এ ডিজিটাল হুন্ডি, বা আমরা আমাদের কি বলবো অ্যাসেটকে স্টোর করার জন্য ইউজ করি, কমন পাবলিক
সাধারণ পাবলিক হিসাবে আমাদের যে ইউজটা সেটা হচ্ছে বাই প্রোডাক্ট, বাই প্রোডাক্ট, বিকজ দেয়ার ইজ নো ন্যাশনাল রেগুলেটরি বডি। দ্য ম্যান হোল্ডিং দ্য মোস্ট ইজ দ্য মেইন কন্ট্রোলার ক্রিপ্টোর ক্ষেত্রে। হুম, এটাই পার্থক্য। সো এই জন্য মাঝে মাঝে ক্রিপ্টো কিছুটা আনপ্রেডিক্টেবল হয়ে যায়, তবে বেসিক্সে গিয়ে আপনার রুলস অ্যান্ড রেগুলেশন, রুলসগুলো সেম। আপনার যে বিজনেস মেকানিজম সেটা সেম, রুলস না, বিজনেস মেকানিজমসগুলো সেম। কারণ ইউ হ্যাভ টু বাই অ্যান্ড ইউ হ্যাভ টু সেল, ইউ হ্যাভ টু টেক লিকুইডিটি। আপনাকে বাই করতে হবে এবং লাভ করার জন্য সেটাকে আপনাকে একটা মার্জিন রেখে সেল করতে হবে। সো বিজনেস মেকানিজম যেটা গোড়ায় সেম হয়ে থাকে। এবং ক্রিপ্টোর আরেকটা মেইন ফাংশন হচ্ছে সেটা, এটা মেইন ফাংশন, যদি এটা হাস্যকর শোনায়, স্ক্যাম, স্ক্যাম। হুম, তো পাশাপাশি আরেকটা জিনিস বলতে হয়, ড্রাইভিং ফোর্স। ক্রিপ্টোকে আপাতত কি ড্রাইভ করে? ক্যান ইউ গেস? হাইপ। ক্রিপ্টোকে ড্রাইভ করা হচ্ছে হাইপ। একটা নতুন কয়েন লঞ্চ হবে, খুব কম রেট, ইউ ক্যান বাই ইট, ইউ ক্যান স্টোর এ লট অফ দেম। $1 হয়ে গেলে আপনি কোটিপতি। $1 হয়ে গেলে আপনি কোটিপতি। দিস ইজ দ্য হাইপ, দিস ইজ দ্য ইন্টারেস্ট, পাবলিক ইন্টারেস্ট। ওকে, কয়েন আসলো, লঞ্চ হয়ে গেল, এরপরে এনলিস্টিং, পাম্প, অনেক উপরে চলে গেল, অনেক উপরে চলে গেল। এরপরে ইট ক্যান ক্র্যাশ এনি টাইম। ইউ জাস্ট নিড অ্যান ইনফ্লুয়েন্স, একটা ব্যক্তি বা একটা প্রোডাক্ট বা একটা কোম্পানি বা একটা প্রপোজিশন। ওকে, সো এই স্ক্যামটা করা হয় কি জন্য? সেটা হচ্ছে একটাই, গোড়াতে গিয়ে একটাই, সিম্পলি আপনার টাকা হাতিয়ে নেওয়ার যে সিস্টেম, লিকুইডিটি হাতিয়ে নেওয়ার যে সিস্টেম। যেমন এই যে আপনার লটারির যে সিস্টেমটা, মানুষ যে লটারি করে, $10 দিয়ে লটারি কিনে, কোটি টাকার পুরস্কার। অনেক অনেক মানুষ লটারি কিনলো, পুরস্কার তো একজনই পায়। যে টাকার পুরস্কারটা পায়, বাকি টাকা যেটা থেকে যায় সেটা তো আপনার লটারি প্রোভাইডারের পকেটে। সো ক্রিপ্টোর বিষয়টাও কিছুটা এরকম, স্ক্যাম। তো ইন্টারেস্ট গ্রো করা হয় একটা কয়েনের আশেপাশে, এরপরে পাম্প অ্যান্ড ডাম্প। যেমন আপনার কিছুদিন আগে হলো না, এটা কি যেন, ট্রাম্প কয়েন, আমরা একটু দেখি। ট্রাম্প কয়েন, হাইপ অ্যান্ড হাইপ অ্যান্ড হাইপ। ওকে, হাইপ, এনলিস্টিং, পাম্প অ্যান্ড ডাম্প, পাম্প ডাম্প। এরপরে তো আর এখানে যাই নাই, এখানে যত মানে উঠায় নেওয়ার দরকার তত উঠায় নিয়েছে, মানুষ ইচ্ছা মতো কিনেছেও। এবং জাস্ট ডাম্প হইতে কতক্ষণ লাগছে? এত বড় একটা ক্যাপিটাল, এত বড় একটা প্রপোজিশন, জাস্ট একদিনের মধ্যে ক্র্যাশ, একদিনের মধ্যে ক্র্যাশ। আগে মানুষের স্টক মার্কেটসের একটা কোম্পানির এই কাজটা করতে অনেক কিছু করা লাগতো, অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস দেশের, এবং দেশের যে ফিনান্সিয়াল রুলস আছে, আপনার ন্যাশনাল ব্যাংকসের যে রুলস আছে সেগুলো ফলো টলো করে এরপরে অনেক সিস্টেম করে এই কাজটা করতে হতো। অনেক জবাবদিহিতা ছিল। তারা লিকুইডিটি গ্যাদার করার পরেও, ফুলে ফেঁপে বড়লোক হওয়ার পরেও তাদের অনেক জবাবদিহি ছিল, অনেক ধরনের আইনি মারপ্যাচ, অনেক লয়ার হায়ার টায়ার করে, এগুলো অনেক বিষয় ছিল। এখন এই জিনিসটা অনেক ইজি, ডাম্প, এরপর মানুষ আশা করতেছে আবার উপরে আসবে, কই উপরে আসে না। তো এখানে জাস্ট ইনএফিসিয়েন্সি বা ইনব্যালেন্সকে ব্যালেন্স করে আবার ডাউন অ্যান্ড ডাউন অ্যান্ড ডাউন, এটা আর উপরে ওঠার সম্ভাবনা খুবই কম। ইটস অলমোস্ট ডেড। ওকে, বয়স বেশি না, বাট ইটস এ গুড স্কিম টু টেক ইউর মানি, টু ইট আপ ইউর মানি। তবে হ্যাঁ, আপনি এটাকে ইউজ করে ইউ ক্যান মেক মানি, আপনি যদি একটু ক্লেভার হয়ে থাকেন। ইজি, নেভার বাই হাই। যখন ট্রেনটা সেট হয়ে গিয়েছে, ইটস অলরেডি আপ, ইটস অলরেডি ইন দ্য প্রিমিয়াম। নেভার বাই হিয়ার, নেভার বাই হিয়ার, নেভার সেল লো। নিচে আসার পরে বিক্রি করবে না। মানুষ কি করেছে? যখন ট্রেন সেট হয়ে গিয়েছে, দে বট হিয়ার, অথবা তারা এখানেই কিনেছে। যখন এটা অলরেডি
এটা প্রিমিয়াম প্রাইসে আছে। মানুষ সেল করেছে কখন? যখন আমি জাস্ট তাকিয়ে তাকিয়ে দেখেছি এই জিনিসগুলো, আই জাস্ট ডিডন্ট রিঅ্যাক্ট অর পার্টিসিপেট। আমরা সেল করেছি এখানে, মিটিগেশন, লস মিটিগেশন। আমরা সেল করতেছি এইখানে, আরও নিচে চলে যাবে। ওকে, তো এগুলো হচ্ছে আপনার, আমি একটু দেখিয়ে দিই। এই পাম্প, এই ডাম্পের পরে আবার যখন উপরে এসছে জাস্ট 50%। ওকে, ইকুইলিব্রিয়ামের একটু উপরে প্রিমিয়ামে গিয়ে এই উইকটা আবার ঠাস করে নিচে নেমে আসছে। ওকে, ইমব্যালেন্স, রিব্যালেন্স, নিচে আসলো, ফেয়ার ভ্যালু গ্যাপস। এই যে এখানে এই উইকটা আছে, সরি, হ্যাঁ এখানে উইকটা আছে, এটা দিয়ে একটু কিছুটা এখানে ব্যালেন্স করেছে। এইখানে যে মেনটা, এটা এটা আছে ইমব্যালেন্স, 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 রিব্যালেন্স, কাটায় কাটায়। এটা এখানে এই এই হোয়াইট বুলিশ ক্যান্ডেলটা এখানে এসে এটাকে ব্যালেন্স করেছে, ব্যালেন্স করে আবার কন্টিনিউ টু ইউর জার্নি। ওকে, সো এটা হচ্ছে গিয়ে ক্রিপ্টোর মারপ্যাচ। তবে যে মেজর্সগুলো আছে, বিটকয়েন, ইথেরিয়াম, এখানে বিজনেস হয়, তবে ওই যে মেকানিজমটা সেম, সেম মেকানিজম। মানি কালেকশন অ্যান্ড লিকুইডিটি ইটিং একই জিনিস, খুব একটা পার্থক্য নাই। জাস্ট একটা লং পিরিয়ড অফ টাইম ধরে হচ্ছে, যেমন বিটিসি এখন সেলসের ডেলিভারি শুরু করেছে, ডাম্প অ্যান্ড ডাম্প অ্যান্ড ডাম্প, ডাম্প চলতেছে, এভাবে এটা চলতে থাকবে। এবং বিটিসিকে ফলো করতেছে অন্যান্য যেই অনুসারী কয়েনগুলো আছে। তো এভাবে চলতে থাকবে। জাস্ট ইউ হ্যাভ টু বি এ লিটল বিট ক্লেভার। বিষয়টা নিয়ে একটা সাম্যক ধারণা রাখতে হবে। যদিও আমি ক্রিপ্টো নিয়ে বেশি একটা ঘাটাঘাটি করি না, বিকজ এদের পাস্ট সিজনালিটি খুব একটা থাকে না। বিটকয়েনের একটা মোটামুটি সিজনাল যে চার্ট, সেটা এখন কিছুটা এস্টাবলিশড, এবং এথেরিয়ামও। তবে অন্যান্য নতুন আজকে আসতেছে, কালকে যাচ্ছে, সেগুলো ঠিক ঠিকানা নাই। আর টুকটাক যেগুলো কয়েন আছে, তারা তাদের মতো থাকো। আই ডোন্ট নিড দেম, আই নিড টু মেক মানি, আই ডোন্ট নিড দোজ। ওকে, আই জাস্ট নিড ফেভারেবল মুভ। তো ফরেক্স এবং ক্রিপ্টোর মোটামুটি একটা ফান্ডামেন্টালের ধারণা আমি দিলাম। এখন অ্যানালাইসিসের বিষয়টা যেটা আসে, এটা ছোট করে বলা যায়, এটা বেশি পেঁচানোর কিছু নাই। অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, অ্যানালাইসিস অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে কি, আপনি ফান্ডামেন্টালে যা বোঝেন সেটার উপরে বেস করে আপনার একটা সাম্যক ধারণা একটা অ্যাসেটের ক্ষেত্রে। আপনাকে হাজার হাজার ওয়েবসাইটের পিছনে দৌড়াইতে হবে না, আপনাকে ডেইলি পাবলিকের যে সেন্টিমেন্ট আমরা ওয়েবসাইটগুলোতে দেখতে পারি সেগুলোর পিছনে দৌড়াতে হবে না, আপনাকে প্রত্যেকটা নিউজের জন্য অ্যাটেন্টিভ হয়ে বসে থাকতে হবে না। ইউ জাস্ট সি দ্য ডেলিভারি সাইড অফ দ্য অ্যাসেট, ইউ কাম টু দ্য চার্টস, ইউ সি দ্য ডেলিভারি সাইড অফ দ্য অ্যাসেট। যেহেতু পুরো যে চার্টের প্রাইস ডেলিভারি মেকানিজমটা আছে সেটাকে ফ্যাসিলিটেট করার জন্য স্মার্ট মানি বা আপনার ইন্টার ব্যাঙ্কস, ওয়ার্ল্ড ওয়াইড ন্যাশনাল ব্যাঙ্কসগুলো ইন্টারব্যাঙ্ক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদমকে অ্যাডপ্ট করেছে। সো আপনার আমার কাজটা অনেক কমে গিয়েছে। আমরা জানি যে বিজনেস চলতে থাকবে, জাস্ট এর মধ্যেই আপনার প্রাইসের শুধু আপস অ্যান্ড ডাউনস হবে ইন্টারব্যাঙ্ক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদমের যে ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী। তাহলে এইটার বেসডে টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এবং যে পাস্ট হিস্টোরিক্যাল ইভেন্টস আছে বা পাস্ট হিস্টোরিক্যাল এক্সাম্পলস আছে চার্টসের মধ্যে, বিভিন্ন ধরনের কি বলবো এটাকে, মুভমেন্টস বা হিউম্যান এক্সপেরিয়েন্সেস, এগুলোর উপরে বেস করে একটা কঙ্কাল, একটা স্কেলেটন। টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে কি সব কিছুর স্কেলেটন। ইউ কাম টু দ্য চার্টস, ইউ লুক অ্যাট দ্য ক্যান্ডেলস, আপনি ক্যান্ডেলগুলোর দিকে তাকিয়ে সেগুলোর টেন্ডেন্সি দেখবেন, এবং
যে এই অ্যালগোরিদম অনুযায়ী যে রেফারেন্স পয়েন্টসগুলো আছে সেগুলোকে একটু দেখবেন, এই সেটা অনুযায়ী প্রাইস প্রেডিক্ট করবেন। অ্যান্ড ফরেক্স ফ্যাক্টরি যে নিউজ ফোল্ডার্সগুলো আছে সেগুলোর দিকে জাস্ট একটু নজর রাখা লোয়ার টাইম ফ্রেম লিকুইডিটি সুইপের জন্য। তাও সেটা খুবই নির্দিষ্ট সময় হয়ে থাকে। জাস্ট আপনি নিউ ইয়র্ক এএম কিল জোনে আসলে ওখানে একটু জাস্ট নজর দিতে হয়। তাছাড়া তেমন কিছু না। ওখানে জাস্ট একটা লিকুইডিটি সুইপ হবে। বড় ক্যান্ডেল আসা মানে লিকুইডিটি সুইপ। এটা এমন না যে একটা বড় অনেকগুলো পিপসের মুভ। লিকুইডিটি সুইপ অ্যান্ড দেন মুভমেন্ট টু দ্য রেগুলার ডাইরেকশন। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস। তো টপিকটা অনেক, অনেক বড়। আসলে এত বড় করে বলা যায় না। আপনারা অনেকেই আমাকে বলেন যে, "আসলে ভাই একটু শর্ট করে দিলে সুবিধা হয়।" আ আমি দিতে চাই, কিন্তু আসলে শর্টে শেষ করা যায় না। হ্যাঁ? আর এখন তো আপনার শর্ট টাইম ফ্রেম যুগ বলা যায়। মানুষের অ্যাটেনশন যে অ্যাটেনশনের যে গড় সময়সীমা এটা অনেক কমে গিয়েছে। সো শিখতে চাইলে একটু ধৈর্য দিয়ে সময় দিতে হবে। ইউ নিড আ লং টাইম। আচ্ছা, আরেকটা জিনিস টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে এই যে ইন্ডিকেটরসের যে বিষয়টা আসে, ইন্ডিকেটরস, দিস আর নাথিং। ইন্ডিকেটরস আর নাথিং। এগুলো ইন্ডিকেটরস না সবগুলো। এখানে কিছু স্কেলস আছে। ২-১ টা জিনিস মাপতে লাগে। তবে এখন আমার আর লাগে না। অনেক আগে ইউজ করতাম। আ তবে ইন্ডিকেটরস যদি টেকনিক্যাল অ্যানালাইসিস এর মধ্যে আপনি নিয়ে আসেন, তাহলে এটাকে আপনি একটা জগা খিচুড়ি বানাবেন। সো ফরগেট অ্যাবাউট ইন্ডিকেটরস। You just need the chart. You just need the chart. You need candles. You need candles and you need the time scale. Time axis. আপনার লাগবে x axis, not y axis always. Most of the time আপনার লাগবে time axis. ছোট থেকে বড় সকল ধরনের টাইম ফ্রেমে, ওকে, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, আপনার লাগবে টাইম অ্যাক্সিস। তো অনেকে আসলে অনেক আগ্রহ করে বসে থাকেন ভিডিওর জন্য। একটা কথা বলতে চাই। তো আপনার আমি এ পর্যন্ত যা ভিডিও দিয়েছি, মানে সেগুলো দেওয়ার পরে আমার এখন আর ফিল হয় না যে নতুন করে আপনাদেরকে আর কিছু দেওয়ার আছে। মোটামুটি সবকিছু আমি সেখানে বুঝিয়ে দিয়েছি। আইসিটি এবং স্মার্ট মানি কনসেপ্টস এর ব্যাপারে। অ্যাজ এ রোড ম্যাপ একটা প্লেলিস্টও আমি সাজিয়ে দিয়েছি। আপনি যদি সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করেন, ফলো করে আপনার ট্রেড সেটআপ প্ল্যান করে আপনি আগান, আপনি শুধু এগুলো ফলো করেই প্রফিটেবল হতে পারবেন। সো আমার ভিতর থেকে না ওই ইয়াটা আসে না, মানে ওই আগ্রহটা আসে না যে আমি আরো কিছু ভিডিও করে দেই। কারণ অলরেডি আমি ডেলিভার করে দিয়েছি, সবকিছু আছে। আর নতুন মনে হয় না আর ইউ নিড সামথিং মোর। বা আমি যে টপিকগুলো দিয়েছি সেগুলো ধরে যদি নিজের মতো করে আরো এক্সট্রা রিসার্চ করেন, হ্যাঁ? সেটা আপনার জন্য ভালো। এইজন্য আপনি লক্ষ্য করে দেখবেন আমার মানে ভিডিও আপলোডিং যে ফ্রিকোয়েন্সিটা কমে গিয়েছে। এটা এখন দেই না। অতটা আসে না ভিতর থেকে যে একটার পর একটা ভিডিও দিব। কারণ অলরেডি টপিকগুলো আমি ডেলিভার করে ফেলছি। হ্যাঁ? এখন হয়তোবা শুধুমাত্র ট্রেড সেটআপ এবং আপনার টেপ রিডিং যেটা, সেটা করতে পারি। তবে মাল্টিটাস্কিংটা আমি একটু কম করি। এইজন্য অ্যানালাইসিস বা সেটআপ নিয়ে কোনো পোস্ট বা কথাবার্তা কম হয় বা লাইভে আসি না সেরকম একটা। হুম? আমি আমার নিজের মতো করে জাস্ট আই ডু মাই জব। ওকে? আর নতুন মেন্টরশিপ প্রোগ্রামের যারা আছেন তাদের জন্য এইটা খুবই উপকারী হবে। কারণ আপনাদের সাথে আমি ডিটেইলসে ফান্ডামেন্টালস নিয়ে কথা বলতেছি। তো আপনারা এখান থেকে শুরু করতে পারেন। এটা দেখবেন। এখান থেকেও নোটস নিবেন। আশা করি আপনাদের সকলেরই কাজে লাগবে। কারণ এটা হচ্ছে গিয়ে গোড়া। এখান থেকে শুরু হবে এবং শেষ হবে হচ্ছে গিয়ে এক্সিকিউশনের উপর। You take all of this, you analyze on the charts and you plan and execute. ওকে? এক্সিকিউশন হচ্ছে গিয়ে এন্ডিং পয়েন্ট। আর এই জিনিসটা যদি আপনার বেসটা ঠিক না করতে পারে, তাহলে আপনার যে কনফিডেন্স, আপনার যে স্ট্র্যাটেজিক্যাল কনফিডেন্স সেটা আসবে না। খুবই গুরুত্বপূর্ণ। ওকে? সো থ্যাংক ইউ এভরিওয়ান।
আশা করি আজকের এই লেসনটা আপনাদের কাজে লাগবে। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। মাঝখানে রমাদান এবং ঈদের ব্যস্ততার কারণে অনেকদিন অনেক কিছু দিতে পারিনি। আই হোপ এখন থেকে রেগুলার অল্প হলেও ২-১ টা দিতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।